বাংলাদেশের নিবন্ধিত সকল দলের অংশগ্রহণে আওয়ামী লীগ সহ সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হাদির এই ঘটনাকে দিয়ে ওলটপালট করে দেওয়া হচ্ছে পরিস্থিতিটা। নির্বাচন ওনারা ঘোষণা করেছেন ঠিকই, এবং ওনাদের সাথে যেসব স্টেক হোল্ডার দলগুলো আছে তারা প্রমাণ করতে চাচ্ছে নির্বাচন শুধু চাচ্ছে বিএনপি। জামাত কিন্তু নির্বাচন চাচ্ছে না, এনসিপি নির্বাচন চাচ্ছে না, তারা সরকারের অংশ। নির্বাচন না হয়ে আরেকটু লেংথি হলে তারাই লাভবান হবে। এইরকম একটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো দরকার ছিল। সার্জিস কি বললো যে আমরা আল্লাহর রহমতে আরেকটা সুযোগ পেয়েছি, 5 আগস্টের পর থেকে আরেকটা সুযোগ আসছে হাদির মৃত্যুর পর, এই সুযোগকে আমরা কাজে লাগাবো, আমরা বিপ্লবী সরকার গঠন করব, আমরা ইত্যাদি ইত্যাদি করব। এখন ওদের প্ল্যান হলো এনি হাউ ইলেকশনটা স্থগিত করে দেওয়া। ওরা চেষ্টা করবে যে বিপ্লবী সরকার বা সর্বদলীয় সরকার গঠন করে আরো 5 বছর স্থায়ী থাকতে ক্ষমতায়, এরা চেষ্টা করবে। আবার হয়তো যারা প্রশাসনে আছেন তারা হয়তো চেষ্টা করবেন যে জরুরি অবস্থা দিয়ে 1-11-এর মতো আরেকটি আর্মি ব্যাকড সিভিল গভর্নমেন্ট করতে, হয়তো সেটাও চেষ্টা হবে। আবার আন্তর্জাতিক চাপ হবে। এই দেশে বহু দেশের ইনভেস্টমেন্ট আছে, এ দেশটা নিয়ে পৃথিবীর বহু দেশ কনসার্ন। এখানে জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে, এই উত্থানকে আর হতে দিলে এই দেশটার অবস্থা হবে সিরিয়া বা আফগানিস্তানের মতো। বাংলাদেশটা দক্ষিণ এশিয়ার এমন একটা জায়গায় অবস্থিত যে এখান থেকে কিন্তু অনেক কিছুই কন্ট্রোল করা যায়। তো এই জায়গাটাকে যদি জঙ্গিবাদের আফগানিস্তানের মতো হয়ে যায়, তাহলে সেটা ভারতের জন্য ক্ষতি, সেটা চীনের জন্য ক্ষতি, সেটা আমেরিকার জন্য ক্ষতি, সেটা রাশিয়ার জন্য ক্ষতি। সেটা সেই পরিবেশ হবে না। এই জন্যে যখন করা হলো যে নির্বাচনটা থামানোর জন্য এখন এই নাটক বেশি দিন টিকবে না। খালিদ মাহমুদ চৌধুরী, আমি দেখলাম আজকে এই যে হাদির জানা যায় আপনার 3 বাহিনী প্রধান গেছেন, প্রধান উপদেষ্টা তো গেছেনই, অনেক বিদেশি রাষ্ট্রদূতরাও গেছেন। তো আপনারা যাকে সন্ত্রাসী বলছেন তার জানা যায় 3 বাহিনী প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকরা যাচ্ছেন, একটা বড় ফারাক তৈরি হয়ে যাচ্ছে না? তো না, ফারাক কি আছে? আপনি তো দেশে তো যারা যে গোষ্ঠী দেশ পরিচালনা করছেন তারা গেছেন, তারা সেখানে গেছেন, এবং যারা তার ব্যাপারে শোক প্রকাশ করছে তারা তো ভয় ভীতি আতঙ্কের মধ্যে আছে। আপনি দেশের মধ্যে তো কোনো নিরাপত্তা নাই, আপনি কোনো তো বাক স্বাধীনতা নাই। যেই মানুষটি এত অশালীন অশ্রাব্য ভাষায় তিনি এই পথ চললেন, যে কথা বললেন, মানুষকে হত্যা করার, মেরে ফেলার হুমকি দিলেন, বা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলেন, আপনি আমার আর কি বলার আছে বলেন? ভাষা আর কি আছে? তাকে নিয়ে তো এই ক্ষমতা চেয়ার শক্ত করার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। এটা তো আর কিছুই না। এবং তার যে দীর্ঘ তার যে এই যে সংক্ষিপ্ত পদযাত্রায় যা কিছু হয়েছে সবকিছুই তো হচ্ছে তাকে যে একটা মানে রাজনীতির বস্তুতে পরিণত করা হয়েছে। এটা তো আজকে প্রমাণ। চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলছেন তোমার মন্ত্রে উজ্জীবিত হব। তুমি ভিতরে ভিতরে কত উজ্জীবিত হয়ে গেছো তার মৃত্যুতে, তা তো জানি আমরা, আমরা বুঝতে পারছি যে তুমি এই ঘটনা ঘটিয়ে দেশের মানুষকে আতঙ্কিত করে, মানুষকে বাকরুদ্ধ করে রাখার চেষ্টা করতেছে। তো কতক্ষণ রাখবা? তোমার সবকিছু জারি জুড়ি বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, তোমার মতলব সব বুঝে ফেলেছে, তোমার মধ্যে কিছু নাই, তোমার মধ্যে কোনো দেশপ্রেম নাই। তুমি এসেছো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, তুমি এসেছো বাংলাদেশকে হত্যা করার জন্য। এটা বাংলাদেশে 18 কোটি মানুষ বুঝে ফেলেছে। হয়তো বাংলাদেশে যারা অবস্থান করছে তারা বলতে পারছে না, আমরা যেহেতু একটা নিরাপদ জায়গায় আছি আমরা বলতে পারছি। তারপরেও আমাদের তো যারা বাংলাদেশে আছে আমাদের কথার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় চলে যাচ্ছে। তারপরেও এই 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 মাটির প্রতি, এই দেশের প্রতি তো আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা কথা বলতে পারছি। হয়তো বাংলাদেশে এই কথাগুলো বললে আজকে কিন্তু যখন বলতাম কালকে আমাকে হত্যা করা হতো, আমার ডেড বডি রাস্তায় খুঁজে পড়ে থাকতে হতো, এইটাই হতো। তো তিনি তো বাংলাদেশের মানুষকে একদম অস্ত্রের মুখে তাকে আটকে রেখেছেন, কথা বলতে দিচ্ছেন না। তিনি কি বলেছেন? যে যত পারো সমালোচনা করো, যত পারো স্বাধীন,
আলিস আলমগীর কোথায় এখন? পান্না কোথায়? আজকে বাংলাদেশের প্রথম আলো কোথায়? ডেইলি স্টার কোথায়? এগুলো করে দিয়ে বাংলাদেশের গণমাধ্যমকে আপনি কি করলেন? কি মেসেজটা দিলেন? ডোন্ট মুভ। এই সরকারের বিরুদ্ধে, এই জঙ্গিপনার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তুমি ছায়ানট পুড়িয়ে ফেলবা, কেউ কিছু বলতে পারবে না। 32 পুড়িয়ে ফেলবা, কিছু বলবে না। কিছু নাগরিক দেখলাম তিনি প্রতিবাদ জানালেন, অথচ 32 নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মানে আতুরঘর, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। তিনি বাংলাদেশ আজকে এই সকল ভেজাল নাগরিককে দিয়ে আমাদের ক্ষতিটা, যেটা বলেছেন উনি শকত ভাই, যে ক্ষতি আমরা করেছি, আমাদের ভুল আছে, আমরা এই ভেজাল নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, এটাই আমাদের সব থেকে বড় ভুল। আপনি এটা দারুণ কথা বলেছেন যে 32 নাম্বার তাদের প্রতিবাদ হচ্ছে সিলেক্টিভ। কারণ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করবে এটা যেন চোখ বন্ধ করে রাখা যাবে, কিন্তু অন্য তাদের দলের, তাদের মতের, তাদের পথের মানুষ হলে এইরকম সিলেক্টিভ প্রতিবাদ, সিলেক্টিভ বিবেক, এইটাকে কি বিবেক বলে? না, সেটাই তো বলছি, এটা তো ভেজাল। আমি তো এটাই বললাম, আমরা এই ভেজালদেরকে প্রাধান্য দিয়েছি, সম্মান দিয়েছি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। যে সিলেক্টিভ, যাদের আমরা বলি মতলববাজ, যারা একটা উদ্দেশ্য নিয়ে সমাজে চলে, যারা 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 হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে শিল্প সাহিত্য, যে সংস্কৃতি, যেটা নিজেদের করে নিতে চায়, যেটা সবার জন্য নয়, সেটা আমাদের মতো করে হবে, এই মতলববাজদেরকে আসলে আমরা এখন তো দিবালকের মতো পরিষ্কার, এখন তো পরিষ্কার তারা একজন সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার চায়, অথচ বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভেঙে ফেলতেছে, সেটার বিচার তারা দাবি করে না। আবার মুক্তিযুদ্ধের কথা বলে, আবার বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, আবার বাঙালি সংস্কৃতির কথা বলে, আবার ছায়ানটের প্রতি মায়া দেখায়, উদীচীর প্রতি মায়া দেখায়। আচ্ছা, কি হচ্ছে? আমরা যদি বলি বৈষম্য যে ছাত্ররা করেছিল, হ্যাঁ, আমরা তখন বলেছিলাম যে হ্যাঁ, বৈষম্য, এই কোটা তো 18 সালে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটাকে একটা সংস্কার করা দরকার, এটা মানুষের সমর্থন ছিল, আমি বারবার বলেছি, আমাদেরও সমর্থন ছিল, কিন্তু সেটা সরকার দেরি করে ফেলেছে এবং সেটাকে পুঁজি করে আবু সাইদকে মারা হয়েছে, মুগ্ধকে মারা হয়েছে। আজকে যে কারণে আবু সাইদকে মারা হয়েছে, যে কারণে মুগ্ধকে হত্যা করা হয়েছে, একই কারণে হাদিকে হত্যা করা হয়েছে, একই কারণে। কোনো অভিন্ন বিষয় নয়, এগুলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সেটা একই ধরনের ধারাবাহিক প্রক্রিয়া। এই হত্যাকাণ্ডগুলো ধারাবাহিক প্রক্রিয়া। আপনি আবু সাইদকে হত্যা করে যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করে যা করা হয়েছে, গণহত্যা পরিচালিত করে যা করা হয়েছে, 5ই আগস্ট তৈরি করা হয়েছে, এবং আজকে হাদিকে হত্যা করে একই ধরনের ঘটনা হচ্ছে। অথচ এখানে এই মতলববাজ সিলেক্টিভ, আপনার ভাষায় নাগরিকরা সিলেক্টিভ চয়েসে যারা মানে নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন, তারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য আমাদের। জি, শকত, এই যে একটা জটিল গোলক ধাঁধার মধ্যে দেশ পড়ে গেছে, তো এখান থেকে উত্তরের জন্য আওয়ামী লীগ কি করছে বলে আপনার মনে হয়? আপনি বলেছেন যে সবকিছু দেখা যায় না, তারপর তো কিছু জিনিস 17 মাস তো হয়ে গেছে, কম সময় তো যায়নি, তাই না? আপনি একটু বিশ্লেষণ করলে বুঝবেন যে এই বাংলাদেশ কিন্তু নির্বাচনের দিকেও যেমন যাচ্ছে, তেমন আবার নির্বাচন না হওয়ার দিকেও যাচ্ছে, এবং আওয়ামী লীগ কিন্তু প্রতিটা বিষয় অবজার্ভ করছে। এই প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে কি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করে রাখা হয়েছে এবং যে কোনো সময় এটা উঠে যাবে। আমরা নিউ ইয়র্কে কিন্তু সাক্ষী ছিলাম, আপনিও সাক্ষী ছিলেন সেই কথা। উনি দেশে ফিরে গেলেন এবং এরপর থেকে এটা এমন একটা জায়গায় আসলো, একবার দেখা যায় নৌকা মার্কা প্রতীক নাই ওই তালিকাগুলোতে নির্বাচন কমিশনের, আবার এসে গেল নৌকা মার্কা প্রতীক, আবার শোনা গেল যে রিফাইন আওয়ামী লীগ একটা গ্রুপ দাঁড় করিয়ে ওনারা নৌকা মার্কা প্রতীক দিয়ে কিছু সিট দিবেন ইত্যাদি, বাকি ওরা সরকার গঠন করবে। এইরকম কিন্তু ওরা এই মাইনাস করে, এই প্লাস করে, গোলক ধাঁধা আছে আওয়ামী লীগকে নিয়ে, কিন্তু আওয়ামী লীগ কোনো গোলক ধাঁধায় নেই।
আওয়ামী লীগের দাবি খুব পরিষ্কার, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আপনি ডক্টর ইউনূস, আপনি কেউ নন বাঙালি জাতি কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। আপনি সকল দলকে নির্বাচনের সুযোগ দিবেন। আমরা ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না এই বিচার করবে জনগণ, আপনি না। জনগণকে তার ভোটের অধিকার দিতে হবে। নেপালে দেখেন কি হয়েছে, একই রকম ভাবে সরকার পতন হয়েছে। এক সপ্তাহের ভিতরে তারা পুরো জাতি ঘুরে দাঁড়িয়েছে। কই, তারা তো ওই 18 মাস ওয়েট করেনি, তারা এসেই ক্ষমতা নিয়ে এক সপ্তাহের ভিতরে ক্ষমতা নিয়েই তারা নির্বাচন ঘোষণা দিয়েছে এবং সেইভাবে তারা এগিয়েছে। তাদের কিন্তু এইভাবে লাশ পড়েনি, এইভাবে অর্থনীতির ক্ষতি হয়নি, এইভাবে দেশটা ধ্বংস হয়ে যায়নি, এইভাবে ইতিহাসের রিমোট কন্ট্রোল হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু বাংলাদেশ এত কিছু করতে যে কি হলো, এত কিছু করতে যে প্রতিটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল যে এরা কারা। আমি 35 বছর আমেরিকা আছি, অনেক গবেষণা করে বঙ্গবন্ধুকে নিয়ে 35টা নাটকের একটা বই লিখেছি, বঙ্গবন্ধু নাট্য সমগ্র। 2017 সাল থেকে এই নাটকগুলি ভারত সহ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বঙ্গবন্ধু নাট্য উৎসব আমি করাই। নাটকের মাধ্যমে বঙ্গবন্ধুকে, নাটকের মাধ্যমে ইতিহাসকে আমি তুলে ধরি। আজকের যে ইতিহাস যা হচ্ছে, আপনি বিশ্বাস করেন দিন শেষে সত্যের জয় হয়। আপনি একটা কথা বিশ্বাস করবেন, রাত যত গভীর হয় সকাল তত দ্রুত এগিয়ে আসে। এরা অত্যাচার করতে করতে, অনিয়ম করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে দেশটাকে, দেশের কোনো মানুষ বিশ্বাসই করতে পারছে না যে কালকে কি ঘটবে। এভাবে তো দেশ চলে না, দেশটা একটা ফর্মুলায় চলে, সরকার একটা সিস্টেমে চলে। এর পরে এই আসছে, জনগণও বুঝতে পারে, মিডিয়াও বুঝতে পারে, প্রতিটা মানুষ বুঝতে পারে। এখন তো কিচ্ছু নাই, কথা বলতে গেলে কল্লা ফেলে দেবে। এ তো কোনো গণতন্ত্রের দেশ না। রাত গভীর হয়ে গেছে, সকালের সূর্য আসছে, এবং সেই সূর্য আপনারা জানুয়ারিতে অনেকটা উদয়ের পরিস্থিতি দেখতে পারবেন। আমরা সময়ের খুব কাছাকাছি চলে এসেছি।